শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। 24 জুলাইয়ের অবিস্মরণীয় গণ অভ্যুত্থানের পর বছর ঘুরে আবার এসেছে জুলাই। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় জুড়ে আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে সর্বোচ্চ বিক্ষোভ এবং জনবিস্ফোরণ ভেঙে দেয় সকল রাজনৈতিক সমীকরণ এবং আওয়ামী লীগ এর নেতাকর্মীদের যুদ্ধংদেহী আচরণ, পুলিশের নৃশংসতা কোনো কিছুই ছাত্র জনতার দুর্ভেদ্য দেয়ালকে থামাতে পারেনি। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, আকাঙ্ক্ষা ও আশঙ্কা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন, রয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি জনাব খান সাইদ হাসান। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো একটু দেখে আসব। ফিরে এলো রক্তে রঞ্জিত জুলাই মাসের বিপ্লব। আবু সাইদের কবরে এনসিপি নেতাদের শ্রদ্ধা, মৌলিক সংস্কারের ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে মন্তব্য বেগম খালেদা জিয়ার। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান। ফ্যাসিবাদের বিলোপ ও নতুন রাষ্ট্র গঠনের জুলাই আন্দোলনের মর্মবাণী, বললেন প্রধান উপদেষ্টা। স্বৈরাচারের উত্থান ঠেকাতে সজাগ থাকার আহ্বান। জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠনের রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগ টিকবে না, দাবি আসামি পক্ষের আইনজীবী। এবং ফেব্রুয়ারি থেকে এপ্রিল সময়সীমা ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চায় প্রায় 3,000 কোটি টাকা দেবে সরকার। আমরা শিরোনাম শুনছিলাম, এবারে মূল আলোচনায় যাব। ডক্টর মারুফ হোসেন, আমরা আলোচনা শুরু করব যে বিষয়টি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, যে জুলাইয়ের যে বর্ষপূর্তি সেটি নিয়ে, সেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব আমরা। এবং যে কোনো আলোচনায় যখন বর্ষপূর্তি হয় তখন স্বভাবতই একটা হিসাব নিকাশ আছে, প্রত্যাশা, প্রাপ্তির, সেই বিষয়গুলোই নিয়েও হয়তো আমরা আলাপ করব। কিন্তু তার আগে আপনি একটু প্রেক্ষাপটটা যদি আলোকপাত করেন, কারণ এই যে জুলাই আমরা বলছি, জুন মাস থেকে শুরু হলো, জুলাইয়ে যে শেষ হলো, যদিও সেটি অগাস্টের 5 তারিখ পর্যন্ত, কিন্তু জুলাইকেই আমরা বিপ্লব হিসেবে নিয়ে গেলাম, যে ওই 5 আগস্ট যেটি, সেটিকেও আমরা 36 জুলাই বলছি। কিন্তু আন্দোলনটা তো নিঃসন্দেহে এই 1 মাস বা 1.5 মাসের ভেতর নয়, এর দীর্ঘ একটা পটভূমি রয়েছে, প্রেক্ষাপট রয়েছে। সেই জায়গায় যদি আলোচনাটি একটু শুরু করেন। ধন্যবাদ। আপনার মাধ্যমে এটিএন সংলাপে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে এই যে 2008-এর যেই 1/11 সরকারের সময় যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমেই কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। যে নির্বাচনকে নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করে যে আসলে সেই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ছিল কিনা। পরবর্তীতে ক্ষমতায় এসে আপনারা দেখেছেন যে বিরোধী দলের উপরে যেই ন্যাক্কারজনক অত্যাচার, নির্যাতন, এটি কিন্তু আমি মনে করি যে বিগত সময় যত সরকার ক্ষমতা এসছে, কোনো সরকারই কিন্তু এভাবে বিরোধী মত, বিরোধী কণ্ঠকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র আমরা দেখিনি। 2009-এর একেবারে 25শে ফেব্রুয়ারি যেই বিডিআর হত্যাকাণ্ড হলো, এটি আমি মনে করি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে 57 জন অফিসার তারা দেশের জন্য যুদ্ধ করতে প্রাণ দিয়েছে, এরকম ইতিহাস কিন্তু নেই। অথচ কি কারণে এই বিডিআর হত্যাকাণ্ড হলো, সেই থেকেই কিন্তু একটি ষড়যন্ত্রের আমরা গন্ধ পেয়েছি। এরপরে 2013 সালে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা কিন্তু
বিএনপি 1996 সালে আমাদের তৎকালীন সরকার বেগম খালেদা জিয়া সরকার এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আনলো। এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির জন্য আওয়ামী লীগ কিন্তু 91 থেকে 96-তে 173 দিন হরতাল করেছে, অনেক লোকের হতাহত হয়েছে। সেই সময়ে যে তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকারকে আপনারা দেখলেন যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের মাধ্যমে সেটিকে বাতিল করলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বলেছিল যে যদি পার্লামেন্ট মনে করে 2টা টার্ম কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সম্ভব, কিন্তু অ্যাপেলেট ডিভিশনের সেই নির্দেশনাকে ভুরুক্ষেপ দেখিয়ে, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলো। 2014 সালে একটা ভোটারবিহীন নির্বাচন হলো, যেখানে 153 আসনে কোনো ভোটের প্রয়োজন হয় নাই। এরপর আপনারা দেখলেন যে এই যে শাপলা চত্বরে যে নৃশংস হত্যাকাণ্ড হলো সেই হেফাজতে ইসলামের আমাদের আলেম ওলামাদের। এরপরে আপনারা আসেন একটা একটা করে যদি দেখি যে কিভাবে বিভিন্নভাবে যে সাংবাদিকদের উপরে কণ্ঠস্বর রোধ বন্ধ করার জন্য সাগর রুনি হত্যাকাণ্ড হলো, অনেক ঘটনা ঘটেছে। 2018 সালে একইভাবে একটা প্রহসনী নির্বাচন করার জন্য 2018 সালের 8ই ফেব্রুয়ারি আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মামলায় ফরমায়েশি রায়ের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হলো, যাতে করে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, বেগম খালেদা জিয়া যাতে করে নির্বাচনে না আসেন। সেই নির্বাচনে কিন্তু বিএনপি আশা করেছিল যে একটি এমন নির্বাচন হবে যেখানে জনগণ ভোট দিতে পারবে। তার জন্য কিন্তু সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে একাধিকবার গণভবনে কিন্তু বিএনপি বৈঠক করেছে। কিন্তু ফলাফল আপনারা কি দেখলেন যে যখন তারা খবর পেল সেই নির্বাচনের পূর্বে যে জনগণ যদি নিজের হাতে ভোট দিতে পারে তাহলে কিন্তু জনগণ কিন্তু হয়তো বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসতে পারে, সেই ভয়ে রাত্রেবেলা নিশিরাতে একটি নির্বাচন হলো। সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু আপনারা দেখলেন যে কিভাবে গণতন্ত্র হত্যা করা হলো। একই প্রক্রিয়া 2024-এর 7ই জানুয়ারি একটি ডামি নির্বাচন হলো। আজকে আপনারা হয়তো দেখেছেন যে এই যে দুজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার গ্রেপ্তার হয়েছে, একজন সেই 2018 সালে যার অধীনে নির্বাচন হয়েছে সে কিন্তু আজকে সেটি স্বীকার করেছে, 164-এ স্বীকার করেছে ওপেন আদালতে যে এই ধরনের নিশিরাতের অবৈধ নির্বাচন হয়েছে। এবং এই যে 24-এর যেই ডামি নির্বাচন হয়েছে সেটিও কিন্তু সাবেক প্রধান নির্বাচন কমিশনার তিনিও কিন্তু হাবিবুল আউয়াল স্বীকার করেছেন। অতএব এই যে জনগণের যেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু 15 বছর হয় নাই, গুম হয়েছে আমাদের দলের সাংগঠনিক সম্পাদক জনাব ইলিয়াস আলী চৌধুরী আলমের মতো অসংখ্য লোক গুম হয়েছে। এখনও অনেক মা তার সন্তানের জন্য অপেক্ষা করছে। আপনারা দেখেছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। এরপরে এই যে আয়নাঘরের কথা আমরা শুনেছি, পরবর্তীতে আমরা দেখেছি যে আয়নাঘরের মধ্যে নিকৃষ্টতম মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এই সকল চাপা ক্ষোভেরই কিন্তু একটা বহিঃপ্রকাশ এই আমরা এই জুলাই আগস্ট এই গণ অভ্যুত্থানকে আমরা দেখতে পারি। এই জুলাইয়ের পূর্বে এই যে কোটা সংস্কারের জন্য আন্দোলন হয়েছে, হাইকোর্ট থেকে এই কোটা বাদ দিয়ে দিল, বলল যে মুক্তিযোদ্ধাদের সন্তানদের বিষয়ে কথা বলা হলো। এবং এই জুলাই মাসের খুব সম্ভবত 14 তারিখ শেখ হাসিনা গণভবনে বলল যে মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে নাকি রাজাকারের নাতিরা পাবে। তিনি কিসের ভিত্তিতে সারা বাংলাদেশের মানুষের সন্তানদের রাজাকার বলে এখানে একটা জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করলো। এরপরে তো আপনারা জানেন যে পরবর্তীতে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। গণ অভ্যুত্থানে শুধু সকল রাজনৈতিক দল, আমি মনে করি দল মত নির্বিশেষে সকলেই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে এবং এই আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম সহ অনেকে জীবন হারিয়েছে। এবং এখনও আপনারা দেখেছেন যে এই যে হাজারের উপরে মানুষ মারা গেছে, এর মধ্যে 424 জনই বিএনপির নেতাকর্মী জীবন দিয়েছে। আজকে এই বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি প্রোগ্রাম করেছে। সেখানে আপনারা দেখেছেন যে একজন শিশু, যে এখনও 11-12 বছরের মেয়ে, সে তার বাবার
সেই হারিয়ে যাওয়ার সেই হত্যাকাণ্ডের কথা বলে সেখানে এমন কোনো ব্যক্তি নাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ তার চোখের অশ্রু সংবরণ করতে পারেনি। তো অতএব এই আন্দোলনটি শুধুমাত্র এক মাসের আন্দোলন নয়, এই দীর্ঘ 15 বছর এবং কোনো নির্দিষ্ট গোষ্ঠীরও আন্দোলন নয়, সেটি ছাত্র জনতা যেমন আছে, সাধারণ মানুষ আছে, সকল রাজনৈতিক দলের অবদান আছে এবং কারো অবদানকেই সেইভাবে রক্তাক্ত জুলাই, এই জুলাইয়ের শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। এই শহীদরা নিজের জীবন উৎসর্গ করে এই ফেসিজম থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। তাই এটি কোনো একক গোষ্ঠী, একক দল বা একক কোনো গোত্র দাবি করতে পারবে না যে আমরাই এই গণ অভ্যুত্থান ঘটিয়েছি। অতএব এটি জনগণের একটি স্বতঃস্ফূর্ত ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ঐক্যবদ্ধভাবে এই 5ই আগস্ট ঘটিয়েছে, যার কারণে শেখ হাসিনা তার বোন নিয়ে পালিয়ে গিয়েছে এবং দেশে ফেসিজমের কবর রচনা হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনার কাছে আবারও আসবো যে আসলে কোন কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে এই আন্দোলনটি হয়েছিল এবং তা বাস্তবায়নে কতটুকু আমরা এগিয়ে যেতে পারলাম 1 বছর সময়ে, সেই বিষয়গুলো নিয়ে আসবো। কিন্তু তার আগে দুঃখিত, খান সাইদ হাসান, যে বিষয়গুলো আসলে আপনি হয়তো প্রেক্ষাপটের বিষয়ে যদি কিছু যুক্ত করতে চান সেটি বলবেন, কিন্তু আমার স্পেসিফিক যে প্রশ্ন আপনার কাছে, আপনি বাংলাদেশ পুলিশের ডিআইজি ছিলেন, আপনার নিজেরও ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আছে। আমি অনুষ্ঠানের শুরুতে যেটি বলছিলাম যে দীর্ঘ 17 বছর বা 16 বছরের অধিক সময় ধরে যে কর্তৃত্ববাদী শাসন, সেই শাসনের যদি বলা হয় বা যে অনেকের মতো আপনার ক্ষেত্রেও ঘটেছে, সেই সব বিষয়গুলো হয়তো আপনি উল্লেখ করবেন দর্শকদের জানার সুবিধার্থে। সেটি একটি বিষয়। কিন্তু একটি রাষ্ট্রীয় বাহিনী, আমার প্রশ্ন হচ্ছে, যেটি আমি অনুষ্ঠানের শুরুতেও বলছিলাম, পুলিশের নৃশংসতা, এবং আমরা বেশ কিছু ঘটনা তো এখন দেখেছি, সব ঘটনা গণমাধ্যমে আসে না, এবং সেটি খুবই কম শতাংশের তুলনায় যেই ঘটনা এসেছে, সেখানে যে একজন মরলে আরও কয়েকজন চলে আসে এরকম কথা বলা, কিংবা ভ্যানে লাশের স্তূপ, আমরা সেগুলো এক ধরনের নৃশংসতা দেখেছি। পাশাপাশি একটি রাষ্ট্রীয় বাহিনী, বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করা, এবং যেটি আমি শুরুতে বলছিলাম, আপনার বিষয়েও বলছিলাম, যে যখন আপনাদের মতো এরকম মেধাবী অফিসারকে এইভাবে প্রশ্নবিদ্ধ করা হয়, কোনো স্পেসিফিক কেসে কোনো রাজনৈতিক রং লাগানো হয়, এগুলো আসলে বাহিনীকে কি বার্তা দেয়? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এটিএন বাংলার দর্শক শ্রোতাদেরকে। আপনি যেটা বললেন, নৃশংসতা, শেখ হাসিনার বিশেষ করে 2013 সালের পরের থেকে গভর্নমেন্ট মেশিনারিজ, অর্থাৎ সরকারের যেগুলো বেতনভোগী কর্মচারী সংস্থাগুলোই হলো সবগুলি গভর্নমেন্ট মেশিনারিজ, প্রত্যেকে নৃশংসতা দেখিয়েছে। ওয়েল, পুলিশেরটা যেহেতু ভিজিবল, আয়নাঘর কি পুলিশ করেছিল? করেনি। তারপর লোকজনকে উঠিয়ে নিয়ে যে গুম করে ফেলার যে কালচার, সেটাও কিন্তু পুলিশ শুরু করেনি, সামবডি এলস তারা করেছিল। কিন্তু তারা করেছিল হলো ওই যেটা বললাম, যে আপনার শ্যাডো হিসাবে স্ক্রিনের আড়ালে থেকে করেছে, যার জন্য তাদের নামটা হয়নি। যার যেখানে যে অবস্থা, যার যতটুকু ক্ষমতা শক্তি ছিল, রাষ্ট্রীয় ক্ষমতা শক্তি, সবটাই সারা নিষ্ঠুরতার সাথে কাজটা করেছে। তো খুব সুন্দরভাবে ডক্টর মারুফ আমাদের প্রেক্ষাপটটা অল্প সময়ের মধ্যে বলেছেন, প্রত্যেকটা জিনিস উনি টাচ করেছেন। আমি যেমন যদি শুনছিলাম, খুব সুন্দর ব্যাখ্যা হয়েছে, প্রেক্ষাপটের বর্ণনাটা হয়েছে। এখন এগুলো কি হতেই থাকবে? আমরা এখন যেটা বলছি, আজকে আমি যে প্রোগ্রামটা হলো বিএনপির, ওটাতে আমি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, প্রত্যেকের মধ্যেই আর্তনাদ। হ্যাঁ, তো আমি একজন আইন প্রয়োগকারী সংস্থার একজন সদস্য হিসাবে শুধু আর্তনাদ করলে তো আর হবে না, এটাতে চিকিৎসা করতে হবে। তো ডাক্তার এটা তো রোগীর কথা, রোগীর যে রোগ হয়েছে, ব্যথা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, এইটা আমরা সমস্যার কথা বলছি, সমাধান কিন্তু এর মধ্যে ইতিমধ্যে হয়েছে। এই যে আপনি ধরেন 2 জন নির্বাচন কমিশনারকে বাংলাদেশের ইতিহাসে বোধহয় এই প্রথম অ্যারেস্ট করা হয়েছে, এবং সেই অ্যারেস্টে তো একটা আইনি প্রক্রিয়া জাস্ট শুরু মাত্র, উনি একজন স্বীকারও করেছেন। তো এখন প্রত্যেকটা গভর্নমেন্ট মেশিনারি বা পাবলিক সার্ভেন্ট বা সরকারি কর্মচারীদের প্রত্যেকের অ্যাসাইন দায়িত্ব থাকে যে এইটা আপনি করবেন, এইটা আপনি করতে পারবেন না, এটা যদি আপনি এইভাবে করেন তাহলে দায় আপনার ব্যক্তিগত। তো এই যে আপনার দিনের ভোট রাতে করা, তারপরে একজনকে তুলে নিয়ে যে এইভাবে আইন বহির্ভূতভাবে রাখা,
তারপরে পুলিশের গুলি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারেল থেকে গুলি বের হওয়ার আগে অনেক রকম আছে, হিসাব নিকাশ আছে। আচ্ছা। এবং বলা হয় যে মিলিটারি আর পুলিশের মধ্যে পার্থক্য হলো পুলিশ গুলি করে, শ্যুট করে টু কিল এনিমি, আর পুলিশ গুলি করে টু প্রোটেক্ট দ্য পিপল। গুলি কিন্তু একই ব্যারেল থেকে বেড়ে, কিন্তু দুইটা থিম দুই রকম। তো এই যে গুলি মন চেলে গুলি করে দিলাম, এগুলো সবগুলো ক্রিমিনাল অফেন্স। আমার নির্বাচন কমিশনার হিসাবে আমার কি দায়িত্ব সেটা বলা আছে। সেটা বাইরে যদি আমি কোনো কিছু করি, ভোট চুরি করি বা অন্য কিছু করতে গেলেই একজন সাধারণ মানুষ করলে যে ক্রিমিনাল অফেন্স হয়তো ফৌজদারি, তারও ঠিক আছে, বরং তারও বেশি হবে, তার দুইটা অফেন্স হবে। একটা হলো ওই অপরাধটি করার জন্য তার একটা শাস্তি হবে, আর এইটা প্রিভেন্ট করার জন্য তার দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা সে পালন করেনি দেখে তার ওই শাস্তিটাই পেতে হবে, শাস্তি হবে বেশি। তা আমাদের এটা হলো যে এরকম হতেই থাকবে যদি আমরা এটার কোনো ব্যবস্থা না নিই। ব্যবস্থা নেওয়ার বিধিবিধান আমাদের আছে। এখন শুধু আমাদের প্রয়োজন হলো এমন একটা সরকারের বা মানে একটা রাষ্ট্র পরিচালকের যে এই আইন রুল অফ ল বলি না আমরা, যে রুল অফ লটা ইমপ্লিমেন্ট করতে হবে। এই রুল অফ লটা ইমপ্লিমেন্ট করতে পারে এরকম একটা সরকার এখন আমাদের লাগবে। হলে পরে আর এই জিনিসগুলো আর কখনো হবে না। এতে করে কিছু ইনোসেন্ট মানুষ মানে কষ্ট পাবে। কীরকম আমি বলি, বাবা অপরাধ করেছে, বাবার ফাঁসি হবে, তার মানে তার নাবালক বা তার প্রতি যে সমস্ত নির্ভরশীল পুত্রকন্যা বা অন্য সন্ততি আছে ওদের কষ্ট হবে। তো আমাদের এরকম একটা প্ল্যান আছে। আমিও বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত, তো আমিও মানে বিএনপির কিছু পলিসির সাথে আমিও জানি। তো এরকম আমাদের প্ল্যানও আছে, যেরকম যদি হয় সন্ততিদের জন্য রাষ্ট্র ব্যবস্থা নিবে তাদের ওয়েলফেয়ারের জন্য, কিন্তু যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে আপনাকে ব্যবস্থা নিতেই হবে, না হলে আপনি এটা থেকে আপনি করতে পারবেন না। মাফ করে দেওয়া, যেমন আজকে আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া, উনি তো আগাগোড়াই মানে মাফ করার কথাই বলতেন। এবং একবার তাকে নিয়ে যখন খুব খারাপ কথা বলা হচ্ছিল, তখন উনি সম্ভবত এটা 14 বা 13 সালে উনি বলেছেন, ঠিক আছে আমাকে যে বলুক আমি মাফ করে দিলাম, আমি নিলাম না। তখন আমাদের একজন সাংবাদিক, আপনাদের একজন কলিগ শ্যামল দত্ত সাহেব, এরকম একটা টক শোতে, যদি আমি তখন ফিউজিটিভ লাইফ পলাতক জীবনযাপন করছিলাম একটা মিথ্যা মামলায়, তো উনি বলছেন ওনার কাছে মাফ কে চেয়েছে যে উনি মাফ করে দিচ্ছেন। এরকম একটা তাচ্ছিল্যপূর্ণ কথা উনি বলেছেন যে ওনার কাছে কেউ মাফ চেয়েছে। তো ঠিক আজকেও আমি দেখলাম ওনার মধ্যে ওরকম একজন বলছিলেন, একজন সিনিয়র নেতা, যে উনি বলেছেন ঠিক আছে এগুলো দরকার আমরা রাষ্ট্রটাকে আবার পুনর্গঠন করি। তো উনি ওনার উদারতা থেকে বলেছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে এর বিহিত হতে হবে, এবং সেটা অবশ্যই আইনানুগ প্রক্রিয়ায়। এবং এইটা কিভাবে করা যাবে, কোনো কিছুই নতুন করে আমাদের কিছু করতে হবে না, আমাদের সমস্ত কিছু করা আছে, শুধু এটা প্রায়োগিক ক্ষেত্রে যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয়, সেজন্য আমাদের একটা ওই রকম। আমি যেটা আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে, আপনি বলছিলেন যে জুরিডিকশনের মধ্যে দেয়া আছে কারো যে ডিউটি কার কি হবে সেটি বলা আছে। এখন আপনি সেই অর্পিত দায়িত্ব পালন করলেন, কিন্তু তারপরেও আপনার উপর যে অবস্থা তৈরি হলো, এইগুলো ভবিষ্যতে আসলে কি বার্তা দেয় একটি রাজনীতি? বার্তা মানে যে আমাদেরকে শিক্ষা দেয়, মানে পলিটিসাইজ যদি এভাবে করা হয় প্রতিটি ক্ষেত্রে, যেমন আমি ব্যক্তিগতভাবে মানে আপনার কথাই বলি, আপনার ক্ষেত্রে যেটি ঘটেছে, তো সেই সব জায়গায় পরবর্তীতে দায়িত্ব পালন করার ক্ষেত্রে তো যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এই বিষয়টি তার বিবেচনায় থাকবে যে আমি যদি এইরকম, যেমন এখন আমরা দেখতে পাচ্ছি যে মব বা অন্যান্য কিছুতে দেখা যাচ্ছে পুলিশ সেভাবে করতে পারছে না, রিয়েক্ট করতে পারছে না, তাদের মনোবল ভাঙার কারণে হোক, কিংবা তারা একটা দোদুল্যমানতায় থাকে যে আমি পরবর্তীতে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসবে তখন আমার পরিণতিটা কি হবে। মানে বিষয়টা এরকম হয়ে গেল যে এই যে একটা খারাপ নজির তৈরি হলো, এই বিষয়ে কি বলবেন? খারাপ নজির তো তৈরি হয়েছে ডেফিনেটলি, এবং খারাপ তৈরি তো পরপর 3 বছর 3 টার্ম, এই 3 টার্ম খারাপ দেখতে দেখতে এখন যারা মাঠ পর্যায়ে পুলিশ আছে ওরা কিন্তু খারাপ অবস্থার মধ্যেই জন্ম হয়েছে ওদের, হ্যাঁ, যার ফলে ওরা খারাপ দেখতে দেখতে ওদের মধ্যে এটা এসেছে। তো এই খারাপটাকে তো এইভাবে তো চলতে দেওয়া যাবে না, খারাপটাকে তো ভালো করতে হবে। তো সে ভালো করার জন্য আমরা আশাবাদী। আমি আমার নিজের দলের কথা বলছি না, বললে হয়তো বলবেন যে আমি, তবে আমরা ইনশাল্লাহ এটাকে পরিবর্তন করতে পারবো এবং করব, এরকম পরিকল্পনা আছে। এবং এটা আর আমার প্রতি যে নিষ্ঠুর যে অবিচারটা যে করেছে, এটা সিম্পল, আমার প্রতি অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, অপরাধ করা হয়েছে। একজন নিরপরাধ লোককে অ্যারেস্ট করা, তাকে জেল দেওয়া, ইটসেলফ একটা ক্রিমিনাল অফেন্স। এই যে আপনি যেটা বললেন, কোন অভিযোগে? অভিযোগটা ছিল আমি আমার কর্তব্য যথাযথভাবে পালন করি নাই।
তো যে 21শে আগস্টে ঘটনাটা ঘটেছিল বিবি এভিনিউতে। আর আমি তখন যে এলাকার ডিসি ছিলাম সেটা ছিল সাউথ ডিভিশন, অর্থাৎ বিবি এভিনিউটা আমার আউট অফ মাই জুরিসডিকশন ছিল, অর্থাৎ ওইখানে আমার কোনো কর্তব্যই ছিল না। আমি অত বেশি বলতেই যাচ্ছি না যে আমি দোষ করি না অমুক না, যেখানে আমার কোনো কর্তব্যই নাই সেইখানে একটা ঘটনার জন্য আমাকে কর্তব্য অবহেলার দায়ে আমাকে শাস্তি দেওয়া হয়েছে 4 বছরের জেল। আসলে ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা ছিল হলো যে আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আমাকে ইনসিস্ট করা হয়েছিল। তো তখন আমার চেয়ে অনেক সিনিয়র যারা ছিলেন, পুলিশ, আর্মি, সিভিল সার্ভিস এবং পলিটিশিয়ান, অনেক নাম বলতে যাচ্ছি না, তাদেরকে আর তারা লজ্জা পাবেন হয়তো বা কষ্টও পেতে পারেন এখন। তো অনেক সবাই মোটামুটি 80% 164 বা দিস ওয়ে দ্যাট ওয়ে কোর্টে যেয়ে বলা, মানে অর্থাৎ লিগালি বলেছিল, আইনসঙ্গতভাবেই তারা তাদের যে স্টেটমেন্ট দিয়েছিল সেটা। কিন্তু আমি ওটা কেন জানি আমার দেওয়া হয় নাই, বা আমি মানে আল্লাহকে ভয় করেও বা তারপরে আমার মিথ্যা কথা এইভাবে কীভাবে বলি, তো এই জন্য আমার দেওয়া হয়নি। সেই জন্য এখন আমার বিরুদ্ধে যেহেতু কোনোই বিয়ে ছিল না, আর তো মানে সাধারণত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি থাকে বা অন্য কোনো ক্ষমতার অপব্যবহার থাকে বা অন্য বিষয় টিষয় নিয়ে অনেক অভিযোগ থাকে, যেহেতু আমার বিরুদ্ধে কোনোই অভিযোগ ছিল না ওইটার মধ্যে করে দিয়ে দিয়েছিল, যে হুইচ ওয়াজ মানে অ্যাবসলিউটলি, যেন দেখেন না যেটা এখন কি এরকম কি ছাত্র জীবনে কেউ কোনো রাজনীতির সাথে জড়িত ছিল? ওইটা তো আওয়ামী লীগের কথা যদি বলতে যাই তাহলে তো এইরকম হয়ে যাবে। আওয়ামী লীগ আপনি দেখেন ওদের কি কোনো মানে মানবতা বা কোনো নীতি নৈতিকতা বা কোনো কিছু ছিল ছাত্র জীবনে? আমি হয়তো ছাত্র জীবনে ছাত্রলীগ করার আমার সুযোগ আমার হয় নাই, আর আমি সেভাবে ছিলামও না আমার পক্ষে। তখন আমার বাবা 71-এ পাকিস্তানি আর্মির হাতে মানে অপহৃত এবং হওয়ার পরের থেকে তো আমি তখন 10 বছর বয়স আমার, তখন থেকে তো আই হ্যাড টু স্ট্রাগল লাইক এনিথিং। আমার 5টা ভাই বোন, 3 ভাই বোন নিয়ে ওইভাবে রাজনীতি করার সময় ছিল না। তাছাড়া আমি তো 76-এর এসএসসি, হ্যাঁ, তখন এরকম রাজনীতি, ছাত্র রাজনীতি এত ছিল না। আমরা যখন সূর্যসন্ধ্যার ছাত্র 79-এ, তখন জাস্ট মিছিল টিছিল করতাম, ওই রকম হতো। কিন্তু সেই কারণেই যে ওইটা মানে এটা ছিল অবশ্য আমার অন্য একটা বিষয় ছিল। মানে আপনার নিয়োগ কি বিএনপির সময় হয়েছিল? না, আমি নিয়োগ তো 88-এ, তখন তো এইচএম এর সাথে। মানে তারা কোন অ্যাফিলিয়েশনে ছিল? যে ওরা চাইছিল যে ওদের নিজস্ব লোকগুলোকে পুলিশে নিয়ে আসা। আমি আবার আমার ব্যাচে ফার্স্ট ছিলাম, সারদাতে ট্রেনিংয়ে ফার্স্ট হওয়ার কারণে আমাকে সুপারসিড করে কাউকে আইজি করা। হ্যাঁ, বেনজির আমাদের ব্যাচে ছিল, তারপরে মিয়া আসাদুজ্জামান মিয়া পুলিশ কমিশনারও আমাদের ব্যাচে ছিল, ইভেন সিআইডি ছিল, মোকলেসও আমার ব্যাচের ছিল। ওটা সবই ছিল আমার সিরিয়ালি পরে। তার মেইন যেটা ছিল যে আমাকে ওখান থেকে সরাতে না পারলে আইজি বানানো যাচ্ছিল না। তখন পর্যন্ত কিছু নিয়মকানুন মানা হতো, সিনিয়রিটি, সার্ভিস রেকর্ড ইত্যাদি। তো ওইটা একটা মেইন ছিল এবং ওইটার জন্যই আমাকে ওএসডি করা হয়েছিল প্রথমে। আমি কিন্তু 2009 সালে ওএসডি ছিলাম, প্রায় 2.5 বছর ওএসডি ছিলাম। তো এরপর যখন হাসিনার মাথার মধ্যে ওই শয়তানিটা আসলো যে না, এখন তো ওই মামলাটা তো ফার্দার আপনি শুনে আসছে যখন 21শে আগস্টের মামলা, যেটা অনেকেই জানে না, বিএনপিকে অনেকে বুঝে না বুঝে দোষারোপ করে সাধারণ মানুষরা। সেটা হলো যে 21শে আগস্টের ঘটনা ঘটেছিল 2004 সালের 21শে আগস্ট। হ্যাঁ, এরপরে বিএনপি কিন্তু 2007 সাল পর্যন্ত, জানুয়ারি পর্যন্ত তারা রাষ্ট্রীয় দায়িত্ব পরিচালনায় ছিল, অর্থাৎ প্রায় 2 বছর 4 মাস। যদি বিএনপির কোনো ইন্টেনশনই থাকতো খারাপ কিছু, তাহলে ওর মধ্যে ইট ওয়াজ মানে অনেক সময় এটাকে মানে ওই 2 বছর 4 মাস একটা মামলাকে ডিসপোজ আপ করে বিচার শুরু করে দেওয়া। বরঞ্চ আপনারা অনেকেই জানেন, আপনি হয়তো জানেন কি আপনি জানেন, আপনাকে মেমোরিটিকে আমি রিফ্রেশ করি, তখন এই সেন্সিটিভ মামলাগুলো তদন্ত করার মানে মনিটরিং করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা মনিটরিং সেল গঠন করা হয়েছিল। হ্যাঁ, সেটাতে যে অ্যাডভোকেট সাইফুর রহমান খান অনেক মানে খুবই তার মতো ক্রিমিনাল লয়ার এখন পর্যন্ত আমার ছিল ব্যারিস্টার, ও বলে যে এরকম লয়ার আমরা এখনও দেখি না। সে ছিল আমাদের লিগাল অ্যাডভাইজার। ওটাতে 2 বার করে সিআইডি চার্জশিট সাবমিট করার জন্য মনিটরিং সেলের পারমিশন সিক করেছিল, ওই জজমিয়াদেরকে দিয়ে চার্জশিট করবে, এবং 2 বার বিএনপির সময় ফেরত দিয়ে দেওয়া হয়েছিল যে না, এটা প্রপার হয় না, তুমি ফার্দার আরও এইভাবে ইনভেস্টিগেশন করে দাও। এবং এটা হলো যে বিএনপি যখন রাষ্ট্র ওই দায়িত্বটা কেয়ারটেকারের হাতে যখন দিয়ে গেল, তখনও কিন্তু মামলা ওয়াজ আন্ডার ইনভেস্টিগেশন। এবং ওই 111-এর সরকার ডেফিনেটলি সবাই কিন্তু বলবে, আপনি যাকেই জিজ্ঞেস করেন, 111-এর সরকার কিন্তু বিএনপির প্রতি হোস্টাইল ছিল বরঞ্চ, না মঈন ফখরুদ্দিন। তো সেই হোস্টাইল গভর্নমেন্ট সময় ইনভেস্টিগেশন করে সেই মামলাটা চার্জশিট দেওয়া হয়েছিল, তখন ছিল 29 জনের বিরুদ্ধে। এবং নট অনলি দ্যাট, সেই চার্জশিট ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য কোর্ট ডিউরিং দ্য 111 গভর্নমেন্ট, এবং ট্রায়াল শুরু হয়েছিল। 62 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল আপনার সেটাতে। এরপরে হাসিনাকে হয়তো খুব বুদ্ধি দিয়েছে, আচ্ছা তো কত লোকজন, যে এটাকে আইনে প্রভিশন আছে যে আপনি যে কোনো মামলা ডিউরিং ট্রায়াল আপনি আবার ফার্দার ইনভেস্টিগেশন করাতে পারেন। ওইটা ফার্দার ইনভেস্টিগেশনে তাকে বুদ্ধি দিয়ে আনানোর পরে তখন তার মাথার মধ্যে আসলো ম্যাডামকে, তারেক রহমান সাহেবকে, তারপরে ওই যে আরও অন্য যারা বিএনপি যারা মানে প্রমিজিং যারা যে সমস্ত লিডার্স আছে তাদেরকে, এবং কিছু পাবলিক সার্ভেন্টকে যাদেরকে মনে হতো যে এদেরকে
আমাদের তো শুধু ওর তো হাসিনার সময় তো সবাই একার দেশ চালাতো না, তা তো আপনি জানেনই, অন্য পার্শ্ববর্তী দেশ টেশের অনেক ইয়ে নিত, তো সবার ইয়েতেই আমাদের মুখে সরিয়ে দিয়ে যাতে করে পুরোপুরিভাবে এই করতে পারে আর কি, সেই জন্যই আমাকে মামলায় চার্জশিট ইয়ে করেছিল। আসলে আমারটা ছিল মানে আমার কোনোটাই ছিল না, সেটা প্রমাণ হয়েছে হাইকোর্টে। এবার যে আপনার যে আমাদের যে এটা লম্বা হয়ে যাচ্ছে আমার কথা, তবে আমি এটাই আমার কথা শেষ হয়ে যাবে, যে হাইকোর্ট কিন্তু আমরা যে আপিল করেছিলাম, আপিল শুনানি করে কিন্তু আমাদের নির্দোষ খালাস দেয় নাই। তারা যে চার্জশিটটা সাবমিট করেছিল পুলিশ, ইটসেলফ ওয়াজ ইললিগাল, আচ্ছা সেইটা বলে দিয়েছে, যার ফলে কিন্তু আমাদের যতগুলো আসামি ছিল সবাই কিন্তু একসাথে খালাস পেয়েছে। কারণ হলো আমি যখন কোর্টকে আমরা বললাম যে এই ঘটনার দায়িত্বই আমার না, তাহলে সেখানে দায়িত্ব অবহেলার প্রশ্নটা কোত্থেকে আসবে, এরকম সবারই ক্ষেত্রে ছিল। আমার চেয়ারম্যান মানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু অন্যান্য যারা আসামি সবাই যখন এই আর্গুমেন্টগুলো করছে, তখন হাইকোর্ট বলছে চার্জশিট ইটসেলফ ওয়াজ ইললিগাল। তো এইরকম তো হাসিনার মানে আওয়ামী লীগের তো এরকম কাহিনী অনেকে আছে। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। ডক্টর মারুফ হোসেন, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, এই যে জুলাইয়ের অভ্যুত্থানের কথা আমরা বলছি, কিছু সুনির্দিষ্ট লক্ষ্য কি সেই অর্থে ছিল, নাকি সেই সময়ে ক্ষমতার পরিবর্তনটাই ছিল? আজকে এসে আমরা যখন নতুন বন্দোবস্তের কথা শুনি, নানান রকম লক্ষ্যের কথা শুনি, এই কথাগুলো কি জনগণের উপর অনেকটা চাপিয়ে দেয়া কিনা? সংস্কার তো গত এক বছরে বহুল প্রচলিত একটা কথা, এবং জনগণ চায়, এটিও আসলে এই মাটির একটা খুব বহুল প্রচলিত কথা। জনগণের চাওয়া বলে আমরা অনেক কিছু চালিয়ে দিই, নিজেদের ইচ্ছা বা জনগণের উপর চাপিয়ে দেওয়া। সেই জায়গায় আপনি একটু যদি বলেন এই লক্ষ্য উদ্দেশ্যের বিষয়টি। দেখেন, এই যে জুলাই এবং আগস্ট যখন আন্দোলন চলছে, সকলে রিস্ক নিয়ে মাঠে গিয়ে আন্দোলন করছে। এই যে আবু সাইদকে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলি করা হলো, এরপরে মুগ্ধ পানি দিতে দিতে মারা গেল, আমাদের ছাত্রদলের নেতা ওয়াসিমকে চট্টগ্রামে হত্যা করা হলো, বা এরকম অসংখ্য মানুষ নিহত হলো। ছোট ছোট বাচ্চা যারা এই বারান্দা থেকে এই ঘটনা দেখছিল, উপর থেকে হেলিকপ্টারতে গুলি করে হত্যা করা হলো। তো আসলে এই হত্যাকাণ্ডের সময়, এই গণ অভ্যুত্থানের সময় কিন্তু সবার একটাই লক্ষ্য ছিল এই ফ্যাসিস্টদের পতন ঘটানো। সেখানে কিন্তু আমরা অনেক গ্রাফিতি দেখেছিলাম। সেখানে কিন্তু আজকে যে বিভিন্ন কথাবার্তা বলা হয়, এগুলো কিন্তু আমরা এই সকল গ্রাফিতিতে দেখি নাই। আমাদের একটা সকলের লক্ষ্য ছিল যে এই যে 15 বছরের এই ফ্যাসিজম, এই মাফিয়া তন্ত্র থেকে এদেশের মানুষকে মুক্ত করতে হবে। এদেশে মানুষ ভোট দিতে পারে নাই 15 বছরে। আজকের যারা বর্তমান জেনারেশন বা যারা মধ্যম বয়স বা যারাই যে বয়সী হোক না কেন, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে 15 বছরে কোনো ভোট দিতে পেরেছে? 2014, 18, 24-এ জনগণ ভোট দিতে পেরেছে এরকম কেউ বলতে পারবো না। এমনকি স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও একইভাবে ভোট চুরি হয়েছে। তাই মানুষের মধ্যে যে এই গণতন্ত্রহীনতা, স্বৈরাচারী যেই চেহারা সেই শেখ হাসিনা সরকার দেখিয়েছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে, এই যে হাজার কোটি টাকা পাচার হয়েছে, শেয়ার বাজার লুট হয়েছে, যে এই যে আমাদের যে প্রবাসীরা যে বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে যে রেমিটেন্স পাঠাচ্ছে, সেই রেমিটেন্সের মাধ্যমে আমাদের যে রিজার্ভ সমৃদ্ধ হচ্ছে, এই রিজার্ভ চুরি হয়েছে। এমন কোনো অপকর্ম নাই যেটা ঘটে নাই। এই যে আমাদের ভাই যিনি ডিআইজি ছিলেন বললেন যে 21শে আগস্টের গ্রেনেড হামলার মিথ্যা চার্জশিট দেওয়া হয়েছে। আমাদের জিয়া অরফানেজ ট্রাস্টের মতো যেটা টাকা এখন পর্যন্ত কেউ বলতে পারবো না 1 পয়সা তোলা হয়েছে, সেটাকে নিয়ে এতিমের টাকা চুরি করার মতো লজ্জাজনক মিথ্যাচার করা হয়েছে। আমাদের দলের 60 লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলা জড়িত ছিল। এমন কোনো নেতা নাই যারা এই ফ্যাসিজমের দ্বারা নির্যাতিত ছিল না। মানুষের মধ্যে আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ চাই, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই, মাফিয়া মুক্ত বাংলাদেশ চাই, যেখানে মানুষ নিজের যেই অধিকারগুলো সে প্রয়োগ করতে পারবে, সে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারবে, যেখানে একটা কোনো প্রোগ্রামে গেলে পুলিশ এসে বাধা দিবে না, ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী এসে আক্রমণ করবে না, যেখানে মানুষ স্বাধীনভাবে কাজ করতে পারবে। সেই চিন্তাধারা থেকে কিন্তু আমার মনে হয় এই গণ অভ্যুত্থান হয়েছে। এখন সংস্কারের কথা আপনি বলেছেন যে প্রায় আজকে 11 মাস চলছে এই সরকারের। আমরা আজকে থেকে এই গণ অভ্যুত্থানের এই 36 দিনের কর্মসূচি শুরু করেছি। এখন সংস্কারের কথা হয়তো সেভাবে সেই গণ অভ্যুত্থানে কেউ বলে নাই। হয়তো একটা আশা ছিল যে এই যে 15 বছরের যে ফ্যাসিজম থেকে বেরিয়ে আসতে হলে হয়তো কিছু সংস্কারের প্রয়োজন, সকল ক্ষেত্রে সংস্কারের প্রয়োজন, সেটা আমরা দেখেছি। এখন এই যে নতুন একটা নতুন কথা আমরা দেখতে পাচ্ছি যে
এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর, যেটাকে আমরা বাংলা বলতে পারি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি, সেটি কিন্তু বাংলাদেশের জন্য একদম নতুন। অনেক দেশে হয়তো থাকতে পারে, কিন্তু আমাদের দেশে এই কনসেপ্টে, এই পদ্ধতিতে নির্বাচন আমি মনে করি সাবকন্টিনেন্টে তো নেই, এশিয়াতেও সম্ভবত নেই, আমার জানা মতে নেই। কিছু কিছু দেশে থাকতে পারে যেগুলো আসলে অনেক জায়গায় সেই ওয়েস্টমিনিস্টার যে পার্লামেন্ট সিস্টেম সেভাবে ফলো করে না। এখন দেখেন এই যে সিস্টেমটাকে আজকে দেখলাম জামাত ইসলাম এবং গণ অধিকার পরিষদ মনে হয় ঐক্যমত হয়েছে, এনসিপি তারা এটা এখানে এই সংস্কার কমিশন ইয়েতেও কিন্তু এটা ছিল না, পিআর সিস্টেমে ইলেকশন করতে চায়। এখন আমার কথা হচ্ছে পিআর সিস্টেমটা কি, যে যেই দল যত পার্সেন্ট ভোট পাবে সেই সংখ্যক আসন দিতে হবে। কেউ যদি মনে করেন 1.5% ভোট পায়, তখন তাকে 1.5% সিট পার্লামেন্টে দিতে হবে। কিন্তু আমাদের দেশের সিস্টেমটা কি, আমাদের দেশের সিস্টেমটা হচ্ছে দল নমিনেশন দেয়, সেই ব্যক্তি তার যোগ্যতা, তার গ্রহণযোগ্যতা, সে বিগত সময়ে কী কাজ করেছে, আগামীতে কী প্রতিশ্রুতি দিল, সেই হিসাবে সেই ব্যক্তিকে জনগণ তার বুদ্ধিবৃত্ত, তার যোগ্যতা দেখে ভোট দেয়। এখন আপনি যদি একটা দল সিলেক্ট করেন, ব্যালট পেপার আসলো, অনেকগুলো দলকে ভোট দেওয়া হলো, সেই ভোটের পরে হয়তো পার্সেন্টেজ অনুযায়ী পার্লামেন্টে এমপি হবে, কিন্তু ওই এলাকার লোক কিন্তু জানবে না যে তার সংসদ সদস্য কে না। তিনি কিন্তু সেই এলাকার মানুষ কিন্তু সেই তার জনপ্রতিনিধির কাছে গিয়ে কোনো কথা বলতে পারবে না, বা ওই ব্যক্তি এমপি হিসাবে কিন্তু জনগণের কোনো উপকার করতে পারবে না। এখানে একটা বিরাট গ্যাপ হয়ে যাবে। অতএব এই যে সিস্টেমের কথা বলা হচ্ছে, আজকেও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তার আজকে যে প্রোগ্রাম ছিল সেখানে বলেছেন যে রাজনৈতিক দলগুলোকে এটা নিয়ে চিন্তা করতে, যে এই যে বিষয়টা কি আমাদের দেশের জন্য বাস্তবধর্মী কিনা, আমাদের দেশের মানুষ এটাকে ইউজ টু কিনা, এবং এই যে এই নতুন কথাবার্তা বলা হচ্ছে, এগুলো মনে হয় আমি মনে করি গণ অভ্যুত্থানের যেই স্পিরিট এটার সাথে মনে হয় সাংঘর্ষিক। আরেকটা বিষয় দেখেন যে আমাদের দল 2023 সালে কিন্তু এই 31 দফা রাষ্ট্র মেরামতের সংস্কার প্রস্তাব দিয়েছে, যখন কেউই সাহস ছিল না এ ধরনের সংস্কার প্রস্তাব দেওয়া, যখন মানুষের মধ্যে গ্রেফতার আতঙ্ক, গুম আতঙ্ক, খুন হওয়ার সম্ভাবনা ছিল, সেই সময় কিন্তু আমাদের দল এই সকল কিছুকে পেছনে ফেলে সংস্কার প্রস্তাব দিয়েছে। এখন আমরা বলেছিলাম যে দুবারের বেশি তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে পারবে না, তারপরে আবার হওয়া সুযোগ রয়েছে, কিন্তু আমরা সেখান থেকে কিন্তু বেরিয়ে এসে 10 বছরের পক্ষে আমরা এসেছি। আমরা বলেছি যে ডিসেম্বরে আমরা নির্বাচন চেয়েছিলাম, ফেব্রুয়ারিতে আমরা এসেছি, আমরা ছাড় দিচ্ছি। কিন্তু এমন জিনিস দেওয়া ঠিক হবে না যেটা জনগণের সাথে মেলে না, আমাদের সামাজিক রাজনৈতিক চিন্তাধারার সাথে মিলে না। অতএব সংস্কারের প্রস্তাব দেওয়া হচ্ছে, সংস্কার করতে হবে, ঠিক আছে, কিন্তু যে সকল ক্ষেত্রে সকল দল একমত হবে না, এটি কিন্তু পরবর্তী জাতীয় সংসদের উপরে ছেড়ে দেওয়া উচিত। জাতীয় সংসদের সদস্যরা আলোচনার ভিত্তিতে যদি জনগণের প্রয়োজন হয় যে কোনো ধরনের সংস্কার করতে পারে। সংস্কার চলমান প্রক্রিয়া, এটা কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে করা সম্ভব। এটা কোনো দিনক্ষণ ঠিক করে বলে দেওয়া সম্ভব না, অমুক দিনের পরে বাংলাদেশের আর কোনো সংস্কারের প্রয়োজন নেই। ঠিক একইভাবে বিচার ক্ষেত্রে বলবো যে আজকে দেখলেন যে শেখ হাসিনার বিচারের চার্জ গঠন হতো, তার পক্ষের এক আইনজীবী এসে বললেন যে তিনি সময় চান, কোর্ট আবার 1 সপ্তাহ সময় দিল। তাই বিচার প্রক্রিয়া কিন্তু খুব দ্রুত শেষ করে দিবেন, একবারে একটা দিনক্ষণ দিয়ে শেষ করা সম্ভব না। আপনি যদি আন্তর্জাতিক মানের বিচার করতে চান, তাহলে অবশ্যই তথ্য উপাত্ত, যে বিভিন্ন এভিডেন্স কিন্তু আপনারা প্রপারলি এখানে প্রডিউস করতে হবে, আর বিচার পক্ষকেও যথাযথ সময় দিতে হবে এবং তাদেরকে জেরা করার সুযোগ দিতে হবে। আরেকটা হচ্ছে যে বিচার কিন্তু ট্রাইব্যুনালে শেষ না। যদি সংক্ষুব্ধ ব্যক্তি চান, সুপ্রিম কোর্টের মাননীয় আপিল বিভাগে যেতে পারেন, আপিল বিভাগের পরে আবার রিভিউ হতে পারে। অতএব বিচারটাকেও আপনি একদম টাইম ফ্রেম দিয়ে শেষ করতে পারবেন না। অতএব বিচার এবং সংস্কার কখনোই নির্বাচনের প্রতিবন্ধকতা হতে পারে না। আরেকটা বিষয় দেখেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে লন্ডনে 13ই জুন মাননীয় প্রধান উপদেষ্টা মিটিং করেছেন। সেখানে যৌথ বিবৃতিতে বলা হয়েছিল যে নির্বাচনের যদি সকল প্রস্তুতি থাকে, ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ রোজার আগে নির্বাচন সম্ভব। অথচ মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার মিটিং হলো, আজকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে কোনো আলাপ হয় নাই। তাহলে এই যে প্রতিশ্রুতি দিলেন, এখন আবার একটু কেমন জানি মনে হচ্ছে যে কেমন জানি আজকে বলা হচ্ছে যে ফেব্রুয়ারি থেকে এপ্রিল আবার নিয়ে যাওয়া হচ্ছে।
তাহলে এই যে একটা জনগণের মধ্যে যে আশার সঞ্চার হয়েছিল, জনগণ যে বহুল প্রত্যাশিত মিটিংয়ের মাধ্যমে মানুষের মধ্যে একটি বিশ্বাস সৃষ্টি হয়েছিল যে ফেব্রুয়ারি প্রথমার্ধ নির্বাচন সম্ভব, সেটাকে আবার এপ্রিলে টানছেন। এই যে বিষয়গুলো এবং এই যে নতুন যে পিআর সিস্টেমের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের দাবি চলছে, স্থানীয় সরকার নির্বাচন দাবি করছে, কি কারণে আমার বোধগম্য হয় না। স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন, পিআর সিস্টেম বলছেন, আবার যে এপ্রিল পর্যন্ত ওনারা রেডি প্রস্তুতি নিচ্ছেন। এর মাধ্যমে আমার মনে হয় কোনো পক্ষ হয়তো যারা মনে করছেন যে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে হয়তো ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই, সম্ভাবনা নাই, তাই তারাই হয়তো নির্বাচনটাকে ডিলে করে একটা নিজেরা কোনো ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু যেটা আসলে তারা তো এখনো ক্ষমতায় নেই, কিন্তু আমার মনে হয় হয়তো কোনো না কোনোভাবে কোনো সুবিধা নেওয়ার নিচ্ছেন, বা আমরা বিভিন্ন কিন্তু তারা হয়তো মনে করছেন যে তাদের সেই ক্যাপাবিলিটি হয়নি জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যাওয়ার, তাই যতদিন ডিলে করে যতদিন পারেন নির্বাচনটাকে পেছানোর চেষ্টা করছেন, এবং কোনো দুরভিসন্ধি কোনো চক্রান্ত আছে কিনা আমরা সন্দিহান। আরেকটা কথা বলে শেষ করছি, আজকে কিন্তু মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে পিআর সিস্টেমের মাধ্যমে কোনো ধরনের আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো ধরনের চক্রান্ত আছে কিনা, এটাও আমাদের দেখতে হবে। অনেক জায়গায় শুনতে পাচ্ছি যে নতুন একটি দল হয়েছে, সেখানে নাকি আওয়ামী লীগের লোকজনও সেই দলের সদস্য হচ্ছেন। অতএব আমরা মনে করি যে এই যে 24-এর গণ অভ্যুত্থানের যে আমাদের যে ঐক্য হওয়া উচিত, ঐক্যটা কি? ঐক্যটা হতে হবে যাতে করে আগামী দিনে শেখ হাসিনার মতো কোনো ফেসিস্ট। আমি ঐক্য প্রসঙ্গে আপনার কাছে আসবো আবারও, আমি একটু শুনে আসি খান সাইদ হাসান। যে বিষয়গুলো আলাপ হচ্ছিল নির্বাচনকে বিলম্বিত করার প্রশ্নে, বা নির্বাচন যখনই আসে তখন যে আলোচনাগুলো পাশাপাশি চলে আসে, সেগুলো কেন আসে সেটি আপনি বলবেন। কিন্তু তার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে যেহেতু একটু আলাপ করতেই চাই, যে এই যে গত জানুয়ারির যে হিসেবটি আমার কাছে আছে এখন, চলতি জানুয়ারি থেকে মে পর্যন্ত 1139টি ডাকাতি ও দুঃসতার মামলা হয়েছে। 5 মাসে হত্যা মামলা 587টি, নারী ও শিশু নির্যাতনের মামলা 9100। এই যে অবস্থা, এটিকে আমরা আসলে কিভাবে ব্যাখ্যা করব? একটা একেবারে অরাজনৈতিক সরকার, আমরা বলছি দেশ খুব ভালো চলছে, কোনো জায়গায় শুনছি সব কিছু ঠিকঠাকভাবে চলছে, কেউ কেউ বলছে একেবারে, এবং এই সরকারের উপদেষ্টারাও বলছে, জনগণ নাকি বলছে 5 বছর বা আরও সময় তাদেরকে রাখবার বিষয়। এই যখন বাস্তবতা, আপনি এটা কীভাবে দেখছেন, এটিও যদি একটু বলেন। না ঠিক আছে, আমি তার আগে একটু ওই এমপিশিপের ব্যাপারটা বলে নিই। ওই যে পিআর যেটা বলেছে, আমি সরি টু সে, আমার কাছে যদি কেউ অফেন্ডেড হয়, আমার মাঝে মাঝে মনে হয় এদের কি মাথা ঠিক মতো কাজ করতেছে। কেন বলছি আমি, যে এই যে বলছে কোনো কোনো দেশে পিআর সিস্টেম আছে, আজ পর্যন্ত কিন্তু বলে নাই ওই দেশের আছে, অমুক জায়গায় আছে। ওটা বললে কিন্তু আমরা বুঝতে পারতাম যে ওই দেশের পার্সপেক্টিভটা কেমন, ওইদিকের জিওগ্রাফি, ওখানকার পপুলেশন এমন হতে পারে যে হয়তো ওখানে সে দেশের লোক সংখ্যাই হয়তো নট ইভেন মিলিয়নও না, এরকমও হতে পারে। এবং তাদের দেশের নির্বাচনী কাঠামোটা কীরকম, আমাদের এখানে যেমন স্থানীয় নির্বাচন। বলেন যে ওই যেটা উনি বললেন যে আপনি একটা পার্সেন্টেজ ভোট দিয়ে আপনি 3টা এমপিশিপ একটা দলকে দিয়ে দিলেন। এখন এখানকার আমাদের এমপিরা কিন্তু দে আর রিয়াল রিপ্রেজেন্টেটিভ অফ দেয়ার কনস্টিটিউয়েন্সি। তারা শুধু আইনই প্রণয়ন করে, যদিও বলা আইন প্রণেতা, কিন্তু শুধু বসে আইনই প্রণয়ন করে না, এলাকার উন্নয়ন, তারপরে তাদের সুবিধা অসুবিধা সমস্ত কিছুর ব্যাপারে সে মোটামুটি তার এলাকাটা গার্ডিয়ানের মতো কাজ করে। এখন তার যারা ওখানকার স্থানীয় অধিবাসী, তারা বুঝতে পারবে না তার এমপিকে, তাই তারা কোথায় যাবে, কোনো ইয়ে জমে যাবে। তবে হ্যাঁ, যদি এরকম আমাদের সেটা আমাদের চেয়ারম্যান সাহেবই আমাদের দলীয়ভাবে এটা হয়েছে, একটা আপার হাউস লোয়ার হাউসের ব্যাপারটা বলা হয়েছে। এটা যদি হয় আপার হাউসের ক্ষেত্রে, যেখানে কোনো পাবলিক ফাংশন থাকবে না, যেখানে তারা শুধু বসে ল ফর্মুলেট করবে এবং মানে আইন অন্যান্য জিনিসগুলো দেখবে, যাদের সাথে মানে পাবলিকের টাচ থাকবে না, এরকম হলে হয়তো বিবেচনা মানে বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা করে দেখা যেতে পারে। কিন্তু আমাদের এখন যেটা 300 আসনের যে পার্লামেন্ট যেটা আছে, এটা কোনোভাবেই এটার মধ্যে যাওয়া যাবে না। আর জামাত ইসলাম, উইথ অল রেসপেক্ট অ্যান্ড রিগার্ডস টু তাদের বলছি রে ভাই, যে জিনিসটা আপনারা পারেন না এই গত ওদিকে 78 থেকে 22 বছর, এদিকে আপনার 24 বছর 46 বছর, তা 78-এ তো আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছে, আর তো জামাত আর আওয়ামী লীগের পুনর্জন্ম তো 78 থেকেই হয়েছে।
তাই না? আর বিএনপি তো তারও 1 বছর পরে তাদের জন্ম হয়েছে, তো সেই একই সাথে জন্মগ্রহণ করা বা তোমাদের তো আরও পুনর্জন্ম হওয়ার তোমরা এক্সপিরিয়েন্স দল ছিল। আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দল বা এরকম একটা মানে ধোঁকাবাজ দল, তারাও ঘুরে ফিরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। আর তোমরা 78 থেকে এ পর্যন্ত, যেখানে তোমার নামের সাথে আবার ইসলাম আছে, হ্যাঁ, আর আমাদের দেশের 90% বা 90 প্লাস মাইনাস % মানুষ ইসলাম এই অনুশাসনে বিশ্বাস করে, এবং মানে প্র্যাকটিসিং মুসলিম না হলেও তারা ইসলামের প্রতি তাদের একটা প্রচণ্ড অনুরাগ আছে, ধর্মীয় মূল্যবোধ আছে, হয়তো অনুরাগ আছে। হ্যাঁ, তো সেরকম একটা দল হয়েও তোমরা এই পর্যন্ত ওই 10টা থেকে 12টা উপর উঠতে পারতেছো না। আরে ভাই, নিজেরা অ্যাসেস করো যে কীভাবে জনগণের মন জয় করে আওয়ামী লীগ বিএনপি যদি একই সাথে জন্ম নিয়ে পারে, আমরা কেন পারছি না? তা বাদ দিয়ে এই সমস্ত ক্যাওয়েটিক সিচুয়েশন তৈরি করাটা, এবং আপনি দেখেন ইতিহাস তাই বলে, ওনারা কিন্তু সবসময় এমন কিছু কথাবার্তা বলে। বিশেষ করে আমি গত এই গত 1 বছরে তো জামাত ইসলামের সকালে এক কথা বলতেছে, দুপুরে এক কথা বলতেছে, বিকালে এক কথা বলতেছে, তাদের আমির এক কথা বলতেছে। এটা একটা কনফিউজিং, এটা দেশের মধ্যে একটা ক্যাওয়েটিক সিচুয়েশন লাগা দেওয়ার চিন্তা ভাবনা করেছে। আমি তো মনে করি এটা ভালো করে ওইটা ইনকোয়ারি করা দরকার, যে আসলে মতলবটা কি, উদ্দেশ্যটা কি। আর এনসিএ এর কথা বলছেন, ওকে আমি তো ভালো কিছু চিনিও না। এনসিএ কারা? আমি তো গ্রামে থাকি। এনসিপি, হ্যাঁ, এটাতে কারা কি, কবে থেকে কি হয় না হয় ওটা আসলে ঢাকার বাইরে, কিন্তু আসলে আমরা যারা মফস্বলে থাকি, এনসিপি এটা কি মানে কি বিষয়টা কি, এটাই কিন্তু আমরা জানি না ভালো করে। কাজে ওদের কথা বাদ দেন এখন ওটা। আর আওয়ামী লীগের ব্যাপারটা যেটা হলো, আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা যদি কেউ করেন, আমি অবশ্যই বলবো যে ডেফিনেটলি সংজ্ঞা অনুযায়ী এটা মানবতা বিরোধী অপরাধ হবে। হ্যাঁ, কাজে এই কাজটা আপনাকে দয়া করে কেউ করতে যান না, কারণ টাইম উইল কাম ইনশাআল্লাহ। জনগণের প্রতিনিধিত্বশীল সরকার, আপনার যতই মানে এরকম মানে তালবাহানা বা যত সময় আপনি ঝামেলা লাগানোর চেষ্টা করেন, আলটিমেটলি দেশের জনগণ যখন বুঝতে পারবে আপনারা ঝামেলা করতেছেন, এক দাবার দিয়ে কিন্তু আপনাদের বিদায় দিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে যখন আসল বিচারটা শুরু হবে বা আসল অনুসন্ধান শুরু হবে, তখন কিন্তু এগুলো আসবে। কারণ আমি তো আইন প্রয়োগকারী লোক, মানে সদস্য হিসেবে আইনের কথাই বারে ঘুরে আসে। যে অপরাধ করে এবং যে অপরাধে প্ররোচনা দেয় বা সহায়তা করে সবাইকে, তারা কিন্তু সম অপরাধী। হ্যাঁ, তো সেই কারণে এই জিনিসগুলো যারা করতেছে, এটা অ্যাবসলিউটলি এটা মানে খুব। আর আপনি ক্রাইমের কথা যেটা বলতেছেন, ইয়াস, পুলিশ তো এখন আমাদের প্রত্যাশা অনুযায়ী তো কাজ করছে না বা করতে পারছে না, হোয়াট এভার উই সে। পিছনে কারণ আছে। প্রথম কথা হলো যে এদের গত 17 বছরে, যদিও আমি একজন মানে পুলিশের খুব ভিতরে খবর জানা মানুষ হিসেবে বলি যে শতকরা কেন হাজার করা, মানে প্রতি 1000 হয়তো 2 থেকে 5 জন মানে সদস্যের কারণে বাকি 995 জন সদস্য বিপদে পড়েছে। বাট তারপর তাদের মানে কর্মটার দায়ভার তো তাদেরকে নিতে হচ্ছে, মরালি তারা উইক। আর এই মরালি উইকনেসের সময় যে ধরনের তাদেরকে প্রোটেকশন বা যে ধরনের তাদের সাপোর্ট দেওয়া দরকার ছিল, সেই সাপোর্টটা তো আসলে গভর্নমেন্টের নাই। তার কারণ আমি গভর্নমেন্টের সমালোচনা করছি না, আমি একজন বিএনপির কর্মী হিসেবেও কথাটা বলছি না, একজন নাগরিক হিসেবে যেটা বলতে চাইছি যে এর আগে যে সমস্ত সরকাররা ছিল, মানে কেয়ারটেকার, আপনি 111-এর কথা বাদ দেন, ওটা একটা অন্য জিনিস ছিল। SR 91, 96, 2001, 3 মাসের মধ্যে ওনারা পেরেছেন না। তো তখন যারা সরকারে ছিল তার চেয়ে এখনকার সরকার বা সরকার প্রধান অনেক বেশি উচ্চ মর্যাদার না। আমাদের আগের সরকারগুলো তো জাতীয় পর্যায়ের লোক ছিলেন, কিন্তু এখন তো আমাদের সবাই মাশাআল্লাহ আন্তর্জাতিক পর্যায়ে পরিমণ্ডল। আমরা আমাদের দেশ না, মানে বিদেশ থেকে কাউকে হায়ার করে এনে আমরা এখানে বসিয়েছি। আর আমাদের প্রধান উপদেষ্টা মানের প্রধানমন্ত্রী উনি আগাগোড়াই আন্তর্জাতিক মানের সব দিক থেকেই। তো তারপরেও আজকে দেখেন প্রায় 11 মাস হয়ে গেল। 11 মাসের মধ্যে একটা জিনিস আপনারা আমাকে বলেন তো, যেটা তারা শুরু করে শেষ করেছে এবং সেই কাজটাতে জনগণ স্যাটিসফাইড হয়েছে। এই 11 মাসের মধ্যে বলতে পারছে না এখনও যে ইলেকশনটা রোডম্যাপ যেটা আমরা বলছি, যারা এখন আমি পরিকল্পনাটা কি, আমার কতদিন লাগবে, এটা যারা 11 মাসেও এখনও বলতে পারতেছে না, তারপরে সেই সরকারের উপরে সাধারণ মানুষ যাই বলুক না কেন, পাবলিক সার্ভেন্টরা ঠিকই বোঝে যে এদের কোনো কথাতেই এরা করবে না, এদের মতো করে। পাবলিক সার্ভেন্ট নিজে একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে যেটা আমি নিজেও দেখেছি বা জেনেছি বা দেখেছি বলতে পারেন, পাবলিক সার্ভেন্ট যদি কাজ না করে তাহলে একটা দোষ হয়, শুধু তাতে গালি খাইতে হয়, এটা অপদার্থ, কোনো কাজ করে না, কিন্তু আর কোনো বিপদ হয় না। হ্যাঁ, আর যদি কাজ করতে যায় তাহলে অনেক ধরনের সমস্যা আসতে পারে। সেই সমস্যার ক্ষেত্রে দে নিড প্রোটেকশান, এবং তারা বৈধভাবে কাজ করলে যদি কোনো কারণে তাদের বিরুদ্ধে কোনো কিছু হয়, তারা যেন লিগ্যাল প্রোটেকশনটা পায়, বৈধ প্রোটেকশনটা পায়, সেইটা তারা এই জিনিসটা চায়। বিকজ বিশেষ করে পুলিশ তো অবশ্যই চায়। পুলিশ আপনি তো ডেফিনেটলি 2 দিক থেকে সাবঅর্ডিনেট। ওরা যখন ইনভেস্টিগেশন করে তখন কোর্টের সাবঅর্ডিনেট হয়ে যায়, আর যখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিউটি করে তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেসি অথবা গভর্নমেন্টের, মেট্রোপলিটন হলে গভর্নমেন্টের মানে সাবঅর্ডিনেট হয়ে যায়। সেই জন্য সাবঅর্ডিনেট মানে কি? সাবঅর্ডিনেট মানে তার উপর একজন কমান্ডার থাকবে। সেই কমান্ডার হাসিনা খুব খারাপ ছিল, নো ডাউট অফ ইট। বাট তারপরে ওই মানে বিশেষ করে 13ই মে 13 সালের 5ই মের ঘটনার পরে সে নিজেকে এস্টাবলিশ করতে পারছিল যে দেখো এইরকম একটা জেনোসাইডের পরে তোমাদের গায়ে একটা পশমের আমি টোকা করতে পারি না। আপনি দেখেন যত ধরনের মানে ডেভিল ওয়ার্ক যেগুলো,
এভিল ওয়ার্ক যেগুলো, সেগুলো কিন্তু সবই 13 সালের 5ই মের পরের থেকে। 5ই মের আগে কিন্তু পুলিশ, আমার কলিগরা তো ছিল জুনিয়র বা অতটা ডেসপারেট ছিল না, একেবারেই ডেসপারেট ছিল না। কিন্তু 5ই মের ঘটনার পর তো আমাদের যারা যে সমস্ত পুলিশ অফিসার ওখানে একদম ডাউন টু কনস্টেবল থেকে ডিআইজি বা অ্যাডিশনাল আইজি পর্যন্ত যারা ছিলেন, তারা সবাই কিন্তু ভয় পেয়ে গেছিলো যে এবার আমাদের বোধহয় ইরানের মতো অবস্থা হবে, মানে জেনোসাইড তো হয়ে যাবে, এটাই হবে। যখন দেখলো যে এটাতে কিছুই হলো না, ট্যাকেল শুধু না, বরঞ্চ তাদেরকে আপনার পিপিএম বিপিএম আমাদের যে রাষ্ট্রীয় রিওয়ার্ড দিয়ে একদম তাদেরকে ভাষায় ফেলা হলো, তারপর থেকে আস্তে 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 ডেসপারেট হয়ে গেল পুলিশ। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাইছি, যদিও ওটা ছিল ডেভিল মানে এভিল ওয়ার্কের জন্য ডেভিল তৈরি করেছিল হাসিনা তার পরিশ্রম দিয়ে, কিন্তু তারপরের দিনের শেষে কথাটা হলো যে কোনো পাবলিক সার্ভেন্ট তারা তাদের গভর্নমেন্টের ফুটিংসের উপরে তারা কাজ করতে চায়, আর কাজ না করলে একটাই দোষ হবে, কীভাবে বড় বদলি করে দিবে, আরে দেখ না রে ভাই, বদলি করে 3 মাস 6 মাস এই গভর্নমেন্ট আর কতদিন থাকবে, এইরকম একটা মানসিকতা শুধু পুলিশ না, অন্যান্য অনেক সরকারি যারা মাঠে ইমপ্লিমেন্টিং এক্সিকিউশনে আছে প্রত্যেকের মধ্যে কাজ করে। পুলিশটা যেহেতু ভিজিবল, প্রত্যেকের সাথে পুলিশের রিলেশন বা কাছে স্টেক হোল্ডার্স, এই জন্য পুলিশ এটা চোখে পড়ে, এটা হয় না। তবে এটা এর চেয়ে বেশি ইমপ্রুভ করবে না যদি গভর্নমেন্টের, যদি আপনি দেখেন যে আমরা সবাই কিন্তু জানতাম ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে, এটা আমরা প্রথম বললাম ডিসেম্বরে হবে, এরপরে আমাদের ওই মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে মিটিংয়ের পরে কিন্তু দেশের 95% লোক ধরে নিয়ে যারা খবর রাখে যে ইলেকশন ফেব্রুয়ারির মধ্যেই হচ্ছে। আজকে ইলেকশন কমিশনার যদি বলে যে চিফ অ্যাডভাইজারের সাথে উনি চিফ ইলেকশন কমিশনার দেখা করতে গেছেন, আরে ভাই তোমার সাথে তো এখন তো ওই কথাই প্রথমে হবে যে ইলেকশন ব্যাপার নিয়ে, আর তুমি এসে বলতেছো যেমন এই ব্যাপার মানুষের কথা কী করতে গেছিলে ওখানে, তুমি কি কথাটা হয়তো স্ল্যাং হয়ে যাতে তুমি কি অনেকে অন্য কোনো গসিপ করতে গেছিলাম, অন্য কিছু সামথিং এলস যেটা তোমার সাথে রিলেটেড না। তো এইরকম যে এখানে একটা মানে কি বলা যেতে পারে মানে বেতাল বা সরকার, তো সেইখানে তো কোনো কিছু আপনি আশা করতে পারেন না, এলোমেলো হতেই থাকবে, তবে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা বড় বড় জিনিস ঠিক করে ফেলেছে দেশের জনগণ। আমি আসার চেষ্টা করবো আপনার কাছে, আমি একটু শুনে আসি ডক্টর খন্দকার মারুফ হোসেন, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলছি, ইনভেস্টমেন্টের কথা বলছি, কিংবা করাপশনের কথাই যদি বলি, দেখা গেছে বিগত সময়ে বলা হয়েছে যে বিগত প্রধানমন্ত্রীর যে বাড়ির চাকর ছিলেন উনি হয়তো 15 বছরে কত কোটি টাকার মালিক আমরা দেখেছি, এই 400 কোটি, কিন্তু এই সময়েও আমরা দেখেছি যে একজন উপদেষ্টা তার সহকারী 150 কোটি টাকা, এখানে তো সময়টা অনেক কম। তাহলে আমরা সেই যে আগের দুর্নীতির সেই নিগড়ে বা সেখান থেকে বেরিয়ে আসবার কোনো আলোর ইশারাও দেখতে পাচ্ছি না। সার্বিকভাবে বিষয়গুলো থেকে উত্তরণের পথ কি বলে মনে করছেন? এই যে বিগত 15 বছর যে দুর্নীতির অভয়ারণ্য ছিল, আমরা দেখেছি যে অনেক তথ্য ওই সময় পাওয়া যেত, কিন্তু আসলে সেই ফেসিজমের কারণে কেউ মুখ খুলতে সাহস পায় নাই। এখন দেখেন যে শেখ হাসিনার নাকি 60টা দেশে বিশাল সম্পত্তি রয়েছে, কয়েকদিন আগে পত্রিকা এসছে। এরপরে এই যে লন্ডনে একজন সাবেক মন্ত্রীর তার বলে এত পরিমাণ সম্পত্তি আছে যেটা আসলে কোনো যুক্তরাজ্যের বিলিয়নিয়ারেরও নাই। এরপরে এই যে টিউলিপের এখানে সম্পত্তি আছে, লন্ডনে সম্পত্তি কিনেছে, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। হাজার হাজার কোটি টাকা পাচারেরও বিভিন্ন কিছু আছে, যে কানাডার বেগমপাড়া বা সেকেন্ড হোমের নামে যে বিশাল বিশাল অঙ্কের টাকা পাচার হয়েছে, এবং সাবেক সেই ফেসিস্ট প্রধানমন্ত্রী বলেছে যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক। তো এখন এই যে এমনভাবে দুর্নীতিটাকে একটা সিস্টেমে নিয়ে গিয়েছিল, যার জন্য আসলে টাকা না দিয়ে বা ঘুষ না দিয়ে কোনো কাজ পাওয়া যেত না। মেগা মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি হয়েছে। অনেকে বলে যে এই যে এত বড় কাজ করলো, তাহলে কেন মানুষ শেখ হাসিনাকে পছন্দ করে নেই? আসলে মেগা মেগা কাজ করেছে, বড় বড় কাজ করেছে, হয়তো যেই পার্সেন্টেজ হিসেবে দেখা গেলো যে হয়তো 40% টাকাই তারা পকেটে নিয়েছে। এই যে দুর্নীতি থেকে কিন্তু মানুষ কিন্তু বিগত 15 বছর মানুষের একটা নাবিশ্বাস উঠে গিয়েছিল। এখন হয়তো দুর্নীতি দমন কমিশন এগুলো তদন্ত করছে, হয়তো বিচার হবে। আবার দেখেন এই সরকারের আমলে একজন উপদেষ্টার একজন পিএ বা পিএস এর বিরুদ্ধে এরকম অভিযোগ উঠছে। তাহলে কি আমরা কি আসলে এই যে দুর্নীতি থেকে 350 কোটি টাকার কথা শোনা যায়, এই যে শোনা যাচ্ছে, তাহলে কি যে দুর্নীতি থেকে কি দেশ মুক্ত হতে পারবে না? এখন দেখেন এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, যদি বলা হয় যে আগামী 2 মাস পরে বাংলাদেশি কোনো সরকারি কর্মকর্তা বা কেউ কোনো ঘুষ নেবে না, এটাকে আপনি বন্ধ করতে পারবেন? এটা হচ্ছে মানুষের ভিতর থেকে আসতে হবে। আমাদের মানুষের বা আমাদের জনগণ বা যারা দায়িত্বশীল ব্যক্তি, তাদের মধ্যে থেকে একটা উপলব্ধি আসতে হবে যে এই গণ অভ্যুত্থানে এত লোক জীবন দিল,
তাদের এই শহীদদের রক্তের যেই দাম, এই দামকে আমরা যদি শ্রদ্ধা জানাতে চাই, তাহলে আমাদের এই দুর্নীতি, এই সন্ত্রাস, মাদক, যা অপকর্ম থেকে বেরিয়ে আসতে হবে। এই জিনিসগুলো আমি মনে করি জনগণের মধ্যে এই উপলব্ধি আসতে হবে, এবং যারা দায়িত্বশীল ব্যক্তি হন তাদের মধ্যে থেকেও নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হতে হবে যে আসলে এই ধরনের কর্মকাণ্ড করা যাবে না। এই যে দেখেন, আজকে ঐক্যের কথা বলা হচ্ছে। আজকেও আমাদের যেই প্রোগ্রাম হয়েছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, সেখানে শুধু বিএনপি না, বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু বলেছে যে আমরা কি যে ঐক্য নিয়ে 24-এর গণ অভ্যুত্থান করেছিলাম সেটা থেকে আমরা বেরিয়ে আসছে কিনা, আমাদের মধ্যে ফাটল ধরেছে কিনা। এখন দেখেন, এই যে সংস্কার কমিশনে সবাই একমত হতে পারছি না, একমত হতে হবে এমন কোনো কথা নেই, কারণ এখানে বহু মতের দল রয়েছে, বিভিন্ন দৃষ্টিকোণ রয়েছে। গণতন্ত্রের বিউটি সেটাই, এটাই বিউটি। এটা আপনি একদম সব একমত হয়ে যাবেন তাহলে তো ওই আবার বাকশাল হয়ে গেল। বাকশাল তো আর বাংলাদেশের মানুষ চায় না। তাই ঐক্যটা কি হবে? জাতীয় ঐক্য হতে হবে যে আমরা এদেশে এই যে আওয়ামী লীগের মতো একটি দল, যেটাকে আমি কোনো রাজনৈতিক দল মনে করি না। আওয়ামী লীগ হচ্ছে যে এই অপরাধ সংগঠনের একটা সংস্থা। এই আওয়ামী লীগ, আপনি যদি একবার ইতিহাস দেখেন, যে এই কিছুদিন আগে যে হাবিবুল আওয়াল গ্রেপ্তার হলো, সে আদালতে বলেছে যে শেখ মুজিবুর রহমান ক্ষমতার লোভে কিন্তু 73 সালে ভোট চুরি করেছে, তার মুখের কথা। অর্থাৎ এই ভোট চুরির রাজনীতি কিন্তু একেবারে 73 থেকে। এবং এই যে দেখেন, এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই শেখ মুজিবুর রহমান পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন কোথায় আজ সিরাজ শিকদার। এই যে সংস্কৃতি, এই অপরাজনীতি কিন্তু নতুন না, সে আওয়ামী লীগের সময়ের সে প্রথম থেকে শুরু হয়েছে। এরপরে কিন্তু এই যে শাপলা চত্বর, বিডিয়া হত্যাকাণ্ড, গুম খুন, এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, আয়নাঘর বলেন, যেটাই বলেন, এই পরিস্থিতি কিন্তু আওয়ামী লীগ করেছে। এই ফ্যাসিজম আওয়ামী লীগের সৃষ্টি, এই বাকশাল আওয়ামী লীগের সৃষ্টি। গণতন্ত্র আর আওয়ামী লীগ কোনো সময় একসাথে যায় না। যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসছে ততবার গণতন্ত্র হত্যা হয়েছে। সেই 1975-এর 25শে জানুয়ারি যেই লাখো মানুষের রক্তে কেনা যে বাংলাদেশ, সে বাংলাদেশের যে মানুষের যে মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র, এটাকে কিন্তু শেখ মুজিবুর রহমান 17 মিনিটে কারো সাথে আলোচনা না করেই বাকশাল করে গণতন্ত্র হত্যা করেছে। এই আওয়ামী লীগ আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মাধ্যমে আবারও দেশে বাকশাল তৈরি করার চেষ্টা করেছে, এবং এই একদলীয় রাজনীতি করার চেষ্টা করেছে, যেটা আপনারা দেখেছেন 14, 18 এবং 24, এই সবগুলোই কিন্তু একদলীয় পার্লামেন্ট। শুধুমাত্র নিজেরা নিজেদের গুণগান গাইবে, সেখানে পরমতের কোনো সুযোগ ছিল না। অতএব ঐক্য হওয়া উচিত, যাতে করে আগামী দিনে যারা যারা যেই ক্ষমতায় আসুক, ঐক্য ধরে রাখার জন্য ঐক্য ধরে রাখার জন্য একটি ক্ষেত্রে আমাদের এক হওয়া উচিত, যে এই ফ্যাসিস্ট, এই পতিত যে আওয়ামী লীগ, এরা যাতে করে আগামী দিনে আবার বাংলাদেশে ক্ষমতায় আসতে না পারে। কারণ এদেশের মানুষের, এদেশের যুব সমাজ, এদেশের আমাদের মা বোনেরা আতঙ্কিত থাকে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই আমার ছেলেটা হয়তো গুম হবে, আমার ছেলে বিনা কারণে জেলে যাবে, আমার ছেলেটা হয়তো নিহত হতে পারে। অতএব আওয়ামী লীগের থেকে এদেশের মানুষকে মুক্ত হতে হলে আমাদের ঐক্য থাকতে হবে, আর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এখন আমরা কিন্তু বলি না যে জনগণের এই যে নির্বাচন আসছে এখানে বিএনপি নির্বাচিত হবে, এরকম কোনো কথা বলি না। আমরা কিন্তু বলি না কোনো দলের মতো যে 400 আসনের মধ্যে 300 আসনই পাবে। আমরা কিন্তু বলি না, আজকে একটি দলের প্রধান বলেছেন যে একটি স্বৈরাচার ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে, মানে এই না যে আরেকটা ফ্যাসিস্টকে ক্ষমতা আনবো। এই ধরনের কথাবার্তা কিন্তু আসলে নির্বাচনকে পেছানোর একটা ষড়যন্ত্র। হ্যাঁ, এখনই আপনারা এই যে কথাবার্তা বলেন, এগুলো কিন্তু জনগণ গ্রহণ করে না। আপনি বিএনপির ইতিহাস কি জানেন যে বিএনপিকে ফ্যাসিস্ট বলে দাবি করছেন? বিএনপি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দ্বারা সৃষ্ট দল, যেই শহীদ জিয়াউর রহমান এই বাকশালের কলঙ্ক থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। এই আওয়ামী লীগ বলেন, জামাত ইসলাম বলেন, যত দল বলেন, এটা কিন্তু জিয়াউর রহমানের কারণেই আবার 78 সালে, যেটা আমাদের মাননীয় সাবেক ডিআইজি সাহেব বললেন, সৃষ্টি হয়েছে। এই বিএনপি নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই 9 বছর আপোষের নেতৃত্বে স্বৈরাচারের পতন হয়েছে। সংসদীয় গণতন্ত্র বিএনপি এনেছে,
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছে, বিএনপি নেতৃত্বে বাংলাদেশ ইমার্জিং টাইগার হয়েছে, দ্য গোল্ডেন বয় অফ এশিয়া হিসাবে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। এই বিএনপির কারণে আজকে যে আপনি দেখেন যে গার্মেন্টস শিল্প বেড়েছে, আমাদের রেমিটেন্স যেটা আমরা ম্যান পাওয়ার মাধ্যমে পাই। বিএনপি যতবার ক্ষমতা এসেছে কোনো সময় আপনারা দেখবেন না এই যে প্রশাসনে নিয়োগ কখনো কোনো দলীয় চিন্তাধারা নিয়োগ হয় নাই। বিচারপতি নিয়োগের সময় কখনো দলকানা হয়ে নিজের দলের লোককে বিচারপতি করে নাই। বিএনপি সবসময় মেধা তালিকা দেখে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিয়েছে এবং বিএনপির নিয়োগ দেওয়ার অনেক ব্যক্তিরাই কিন্তু এখনও দেশের ভালো জায়গায় থেকেছে, কাজ করেছে। অতএব বিএনপিকে কিছু না জেনে ইতিহাস না পড়ে ফেসিস্ট বলা এটা খুব দুঃখজনক। এবং আমরা মনে করি যে এই যে আওয়ামী লীগ যে ডিএনএ টেস্ট করে এই সিটি স্ক্যান করে প্রশাসনে বসিয়েছিল, তারা কিন্তু এখনও প্রশাসনে আছে এবং বর্তমান সরকারের উচিত এই ধরনের ব্যক্তিকে আইডেন্টিফাই করা, না হলে কিন্তু আগামী নির্বাচনে তারা বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে। অতএব আমাদের সকল এই সংস্কারগুলো যেটাই বলেন সেটা হওয়া উচিত জনগণের কল্যাণে, জনগণেরকে সুযোগ দেওয়া উচিত জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য। অসংখ্য ধন্যবাদ ডিআইজি খান সাইদ হাসান, আপনার বক্তব্য শুনবো। আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি, আপনি কিছু যুক্ত করবেন, বিশেষ করে যে এই যে পরিস্থিতি তা থেকে উত্তরণের বিষয়ে কি সমাধান হতে পারে, এটি একটি বিষয়। আর ঐক্য ধরে রাখার প্রশ্ন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। যেটা আপনি বললেন যে ঐক্য আসলে সব বিষয়ে তো ঐক্য হবে না, রাইট। আর ঐক্য হলে আপনারাই বলেন যে তাহলে তো আর ইয়ে থাকছে না। তবে কিছু কিছু কমন বিষয়ে ঐক্য থাকতে হবে। কোনটা? রুল অফ ল প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের ঐক্য থাকতে হবে। ন্যায় বিচার এবং মানুষের যে অধিকার মানে শুধু আইনের প্রয়োগ না, তাদের যে মানবিক যে বিশেষ করে মৌলিক অধিকারগুলো, সেগুলোর ব্যাপারে ইরেসপেক্টিভ অফ এনি মানে আপনার দল এবং মত, এটা হতে এই ধরনের কিছু ঐক্য হতে পারে। কিন্তু এখন দেখেন যে আপনি যে কথাটা আমার হলো যে ফ্যাসিস্ট এক ফ্যাসিস্টকে বিদায় দিয়ে আরেক ফ্যাসিস্টকে আমরা আনতে দিব না। যখন সময় আসবে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, তখন যদি ওই ভদ্রলোক যদি আমরা জিজ্ঞাসা করে জনগণ যে আপনি ফ্যাসিস্ট বলতে কাকে মিন করেছেন, কী জবাব দিবে? মিন করে হয়তো বিএনপিকেই, কিন্তু বিএনপি যে ফ্যাসিস্ট সে কীভাবে বললো? এটা কোনো ইয়ে দিয়ে মানে তার কি অনুমান করে বলতেছেন? অনুমান করে আপনাকে আমি গালি দিতে পারি না, অনুমান করে আপনাকে আমি খুনি বলতে পারি না। খুনি আর ফ্যাসিস্ট অলমোস্ট একই জিনিস। তা আপনি প্রমাণ ছাড়া আপনি কীভাবে ফ্যাসিস্ট বলছেন? আর যদি আপনি বলেই থাকেন যে ফ্যাসিস্ট বিএনপি, বিকজ 2002 সাল থেকে 1 সাল থেকে 4 সাল পর্যন্ত ওই সময় তো আপনিও ছিলেন তার সাথে, জামাত ছিল না কি বিএনপির সাথে? তাহলে আপনিও তো ফ্যাসিস্ট হয়ে যাচ্ছেন, কাজে আপনি ওদেরকে বলতে পারেন না। আরেকটা জিনিস যেটা বলতে যাচ্ছে যে আমি বলি সবসময়, এর আগেও আপনার প্রোগ্রামে বলেছিলাম যে বলে বিএনপি চাঁদাবাজি করতেছে, বিএনপি দখলদারিত্ব করতেছে, হ্যাঁ ঢালাওভাবে করতেছে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা আপনি বলেন তো, এই এখন তো দেশের লোক মোরাললেস, আমি বলি 80% বিএনপির সমর্থক অথবা কর্মী অথবা যে কোনোভাবেই। এখন এরকম একটা বিশাল দলের কোনো ব্যক্তি কোথাও চাঁদাবাজি যদি করে, সে তার ব্যক্তি হিসেবে করতেছে, বিএনপি হিসেবে না। কারণ হলো কি, সেই যে চাঁদাবাজি টাকা কি আমাদের বিএনপি ফান্ডে জমা দিচ্ছে? যে না, সে যা চাঁদা তুলতেছে সেটা এসে বিএনপি ফান্ডে কিছু একটা অংশ দিচ্ছে? নো, নাম্বার 1। নাম্বার 2 হলো কোনো চাঁদাবাজ অথবা কোনো চাঁদাবাজি করা বা দখলদারিত্ব করা ইটস এ ক্রিমিনাল অফেন্স, এটা ফৌজদারি অপরাধ। তো সেই ফৌজদারি অপরাধ করার কারণে কোনো ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্র আইনানুগ ব্যবস্থা নিয়েছে এবং সেই ব্যক্তিটি বিএনপির কর্মী অথবা নেতা হওয়ার কারণে বিএনপি কোনো প্রতিবাদ করেছে বা কোনো কিছু বলেছে, এরকম কোনো ঘটনা কি ঘটেছে? একটাও পর্যন্ত ঘটেনি। তো ফৌজদারি অপরাধ করলে সেটার দায়িত্ব মানে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের। রাষ্ট্র মানে সরকার যারা পরিচালনা করছে। সরকারে তখন বিএনপি নেই। নো, তো তাহলে পরে যারা বলতেছে বিএনপিকে ফ্যাসিস্ট, যে একবার ইনডাইরেক্টলি, আমি তো তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে হয়তো কোনো দিন মানবতা বিরোধী অপরাধের কারণেই। কাজে আমি তাদেরকে বলবো যে ভাই, শুধুমাত্র যেটা 54 বছরে পারেন নাই, কারণ এই ক্ষমতার লোভে এই সমস্ত আবল তাবল কথা বলে নিজেদের বিপদটা নিজেরা ডেকে নিয়ে আসে। জনগণ কিন্তু আপনাদেরকে ছাড়বে না। আরেকটা জিনিস, যেটা 400 কোটি 150 কোটি যেটা হলো, আমি সবাইকে এটা একটু নসিহতই করতেছি, যদিও নসিহতে সবসময় কাজ হয় না। মানে ওই যে ভালো কাজের পুরস্কার এবং খারাপ কাজের জন্য, অপরাধের জন্য শাস্তি বিধানের মধ্যে দিয়ে আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে দেখে এসেছি, তখনই সমাজ এগুলো আসে, নিশ্চিত হয়। তো যারা আজকে 150 কোটি নিচ্ছেন, বা আমরা তো একটা জেনেছি হয়তো, একটা নিয়ে কথা ঘটেছে, অনেকগুলো হয়তো এখন আমরা জানি না, যেহেতু আমরা রাষ্ট্রের পরিচালনার বাইরে আছি। কিন্তু যখন এরকম হবে, জনগণের প্রতিনিধিশীল সরকার হবে, তখন জানা যাবে। আর তখন যদি জানা যায় হাসিনা তো পালিয়ে বেঁচেছে, আপনাদের কিন্তু সে রাস্তাও থাকবে না। কাজেই তাদেরকে বলি 150 কোটি আর 300 কোটি কারো পুকুরে নাকি টাকা পাওয়া যাচ্ছে, অমুক জায়গায় পাওয়া যাচ্ছে, কাজগুলো থেকে বিরত থাকতে আপনারা থাকেন। কারণ আমরা আমাদের
কত নাগরিককে আমরা দেশ থেকে খেদাবো, কত নাগরিককে আমরা জেলে ভরবো, আমাদের জেলখানাও তত বড় নাই। তো সেই জন্য এই সমস্ত কথাবার্তা যেগুলো বলতেছে ধরে নিতে হবে যে একটা বদ উদ্দেশ্য আছে, এবং সেই উদ্দেশ্যটা আর কিছুই না, সাধারণ প্রক্রিয়াতে বা বৈধভাবে নিয়মতান্ত্রিকভাবে তারা ক্ষমতায় যেতে পারবে না, সেই জন্য এই সমস্ত কেওটিক সিচুয়েশন তৈরি করে যতদিন অন্যকে মানে দূরে রাখা যায়। তো যে আমি মানে বলতে চাই যে ভাই আপনি এগুলো থেকে বিরত থাকেন, নাহলে পরে কিন্তু এর জন্য হাসিনা বড় ফ্যাসিস্ট হিসাবে বা বড় হিসাবে তার যেমন জবাবদিহি করতে হচ্ছে এখন, এটা কিন্তু আপনাদের একসময় করা রাখতে পারে। বিকজ প্রত্যেকটা কথা আপনি বিএনপিকে নিয়ে মন্তব্য করার আগে আপনাকে তো তাদের একটা থাকতে হবে, তাদের একটা বেস থাকতে হবে না। আপনি বেসলেস কথাবার্তা যদি বলেন তাহলে কিন্তু ইয়াস। তো সেই জন্য বলতেছি সবাইকে, যেটা আসলে মানে মাথা খারাপ হয়ে গেছে আর কি এক কথা। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। শেষ দিকে শুধু এই কথাই বলতে চাই, আমরা যে জুলাইয়ের বর্ষপূর্তি নিয়ে আজকে আলাপ করলাম এবং এখানে ঐক্য ধরে রাখার বিষয়টি খুব গুরুত্বের সাথে আলোচিত হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, আদর্শগত পার্থক্য থাকবে, কিন্তু পারস্পরিক যে সম্পর্ক তাতে যাতে শত্রুতামূলক কোনো বিষয় না আসে আচরণে, সেটি যেমন লক্ষ্য রাখা প্রয়োজন। পাশাপাশি আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে যেই সংস্কারের কথা আমরা বলছি, বিচারের প্রক্রিয়ার কথা বলছি, সেগুলো অবশ্যই নির্বাচনী গণতন্ত্রের পথে হাঁটতে হাঁটতেই সম্ভব সেই পথে যাওয়া। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।